প্রখ্যাত সঙ্গীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তির জীবন নিয়ে আজকের এই ভিডিও। কবিতা কৃষ্ণমূর্তি তার সাংগীতিক জীবন, তার ব্যক্তিগত জীবন সব কিছুই ছোট্ট পরিসরে আলোচনা করার চেষ্টা করছি। জন্মসূত্রে কবিতা কৃষ্ণমূর্তি ছিলেন তামিল ব্রাহ্মণ, অথচ তার মনের গভীরে রূপ নিয়েছিল এক প্রকৃত বাঙালি। সঙ্গীত জগতে এক জীবন্ত কিংবদন্তি কবিতা কৃষ্ণমূর্তির জীবন রূপকথার গল্পের মতোই আকর্ষণীয়। তার প্রকৃত নাম ছিল সারদা, আর এই নামেই তার সঙ্গীত যাত্রার সূচনাও হয়েছিল। কিন্তু আজ আমরা তাকে সবাই কবিতা নামে চিনি। এই নাম বদলের পিছনে এক অসাধারণ কাহিনী লুকিয়ে আছে, একটা গল্প রয়েছে। সারদার জন্ম হয়েছিল দিল্লিতে এক তামিল পরিবারে। তবে ছোটবেলা থেকেই তার জীবনের সঙ্গে জড়িয়ে যায় বাঙালি সংস্কৃতি। সারদার বাবা দিল্লির শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করতেন। তখন তাদের বাড়ির পাশেই থাকতো একটা বাঙালি পরিবার। সেই পরিবারের সান্নিধ্যে ধীরে ধীরে বাঙালি জীবনযাত্রার সঙ্গে পরিচিত হন সারদা। সারদার মা কামাক্ষী কৃষ্ণমূর্তি এবং প্রতিবেশী প্রতিমা ভট্টাচার্যের গভীর বন্ধুত্ব ছিল। তাদের এই সখ্য যেন ধীরে ধীরে দুটো পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্কে পরিণত হলো। সারদার জীবনে দুই মায়ের অসামান্য ভূমিকা ছিল। একজন জন্মদাত্রী মা, আর অন্যজন তার আদরের মামণি। এই যে সম্পর্ক, এটা কেবলই স্নেহ ভরা ডাকের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর মধ্যে ছিল আন্তরিকতার বন্ধন। দুই পরিবার একই ছাদের নিচে থাকলেও তাদের মধ্যে দুটি স্বতন্ত্র রান্নাঘর ছিল। একদিকে বাঙালি মাছের ঝোল, অন্যদিকে দক্ষিণ ভারতীয় নিরামিষ রান্নার সুবাসে সেই বাড়ি ভরে থাকত। এই দুই সংস্কৃতির সহাবস্থানে বেড়ে উঠতে গিয়ে সারদা ধীরে ধীরে বাংলা ভাষায় দক্ষ হলেন। স্কুল কলেজ জীবনের বেশিরভাগ সময় তিনি বাঙালি বন্ধুদের সঙ্গেই কাটিয়েছেন। তার জীবনের নানা বাঁকে বারবার বাঙালিরাই তাকে এগিয়ে নিয়ে গিয়েছে। এক অদৃশ্য সুতোর বন্ধনে তাকে বাঙালি সংস্কৃতির সঙ্গে মিলিয়ে দিয়েছে। প্রতিমা দেবী সারদাকে শুধু নিজের মেয়ের মতোই দেখতেন তাই নয়, তাকে বাঙালি সংস্কৃতির সঙ্গে গভীরভাবে তিনি মিশিয়ে দিয়েছিলেন। মামনির স্বপ্ন ছিল যে সারদা একদিন রবীন্দ্রসঙ্গীতে এক্সপার্ট হবে। সেই থেকেই শুরু হলো সারদার সঙ্গীতের পথ চলা। 1970-71 সাল, তখন সারদা ভর্তি হলেন বোম্বের সেন্ট জেভিয়ার্স কলেজে। সেখানেও সারদার বন্ধুত্ব হলো মূলত বাঙালি ছাত্রছাত্রীদের সঙ্গে। যেন বাঙালি সংস্কৃতির সুর সারদার জীবনের প্রতিটি অধ্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। আশ্চর্যের বিষয়, তিনিও বাংলায় খুব ভালো কথা বলতেন। সেখানেই সারদার ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন বিখ্যাত গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের মেয়ে রানু মুখোপাধ্যায়। রানু এবং সারদা একই ব্যাচের ছাত্রী ছিলেন। একদিন কলেজের সোশ্যাল ফাংশনে রানু এবং সারদা একই সঙ্গে গান পরিবেশন করছেন। সেই অনুষ্ঠানে সারদা দেখতে পান দর্শকদের মধ্যে বসে আছেন হেমন্ত মুখোপাধ্যায় স্বয়ং। গান শেষে হেমন্ত মুখোপাধ্যায় রানুকে ডাকলেন এবং বললেন, তোমার বন্ধুটিকে ডেকে আনো। হেমন্ত মুখোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিলেন সারদা। সংকোচে মাথা নিচু করে খুব দ্রুত তার পা ছুঁয়ে প্রণাম করলেন। হেমন্ত মুখোপাধ্যায় তখন হাসতে হাসতে বললেন, তুমি কি আমার সঙ্গে স্টেজে গান করবে? আমার মেয়ে রানু আমার সঙ্গে সব জায়গাতে গান করতে যেতে চায় না, তোমার ইচ্ছা আছে কি না বলো। সারদা তখন হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন। তার পাশে দাঁড়ানো তার মামনি প্রতিমা ভট্টাচার্য এগিয়ে এলেন। তিনি উৎসাহ দিয়ে বললেন, এ তো এক অসাধারণ সুযোগ। তুমি যদি হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে গান করতে পারো তাহলে তোমার স্বপ্ন পূর্ণ হবে। মামনির উৎসাহে সাহস সঞ্চয় করে সারদা সেই প্রস্তাব গ্রহণ করলেন। সেটাই ছিল সারদার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়।
তার সঙ্গীত জীবন নতুন দিগন্তের দিকে এরপরে এগিয়ে যেতে শুরু করে। একবার এক কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইতে এলেন হেমন্ত মুখোপাধ্যায়। একই মঞ্চে গান গাইতে উঠলেন এক তরুণী শিল্পী সারদা ঘোষক। মাইকে ঘোষণা করলেন, এবার আপনাদের সামনে গান করবেন সারদা। শ্রোতাদের মধ্যে বেশিরভাগই ভেবে বসলেন হয়তো বলিউডের সেই পরিচিত অভিনেত্রী এবং গায়িকা সারদা এসেছেন। সারদা মাইকের সামনে এসে শান্ত গলায় বললেন, আমি সেই সারদা নই, আমি নতুন শিল্পী। তবুও দর্শকদের উত্তেজনা কমে না। পরিস্থিতি সামাল দিতে হেমন্ত মুখোপাধ্যায় নিজেই মঞ্চে এলেন। তিনি বললেন, ওর নাম সারদা কৃষ্ণমূর্তি, ও আপনাদের লতা মঙ্গেশকরের গান শোনাবে, একবার শুনে দেখুন, ভালো লাগবে। পরিস্থিতি সামলে স্টেজের পিছনে এসে হেমন্ত মুখোপাধ্যায় বললেন, তোমার নাম সারদা একেবারেই সুইটেবল নয়, অনেক সমস্যা হবে, আর এর জন্য তোমাকে তোমার নামটা বদলে নিতে হবে। মামনি প্রতিমা দেবী বললেন, কবিতা নামটা কেমন হয়? আর হেমন্ত মুখোপাধ্যায় সঙ্গে সঙ্গে রাজি হলেন। তিনি বললেন, পারফেক্ট, এই নামটাই থাক। আর সেই দিন থেকেই সারদা হয়ে গেলেন কবিতা, কবিতা কৃষ্ণমূর্তি। সেই নামেই গোটা বিশ্ব তাকে চেনে। এরপর হেমন্ত মুখোপাধ্যায় কবিতাকে প্রথমবার প্লেব্যাক করার সুযোগ করে দিলেন শ্রীমান পৃথ্বীরাজ সিনেমাতে। তার প্রথম গান ছিল একটা রবীন্দ্রসঙ্গীত, সখী ভাবনা কাহারে বলে। এই গানে তার সহশিল্পী ছিলেন স্বয়ং লতা মঙ্গেশকর। এই প্রথমবার প্লেব্যাকের অভিজ্ঞতা কবিতার কাছে স্বপ্নের মতো ছিল। একদিন হেমন্ত মুখোপাধ্যায় নিজে ফোন করে বললেন, আগামীকাল তোমার কলেজে যাওয়ার প্রয়োজন নেই, তুমি রাজকমল স্টুডিওতে চলে এসো। কবিতা কৃষ্ণমূর্তি সেখানে পৌঁছালেন। তিনি শুনলেন আজ লতা মঙ্গেশকরের সঙ্গে ডুয়েট গান গাইতে হবে। এই খবর শুনে তিনি খুব ভয় পেয়ে গেলেন, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় তাকে আশ্বস্ত করে বললেন, ভয় পেও না, তুমি ঠিকই পারবে। রেকর্ডিং শুরু হলো। গান চলাকালীন কিছু ভুল করলে লতাজি তাকে মিষ্টি হেসে বললেন, তোমার কণ্ঠটা খুব সুন্দর, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। লতাজির সেই আশ্বাসে কবিতার ভয় অনেকটাই কেটে গিয়েছিল। এরপর কবিতার জীবনে একের পর এক সুযোগ এলো। হেমন্ত মুখোপাধ্যায়ের সুপারিশে মান্না দে তাকে তার বিশ্ব সঙ্গীত সফরের জন্য প্রধান নারী গায়িকা হিসেবে নির্বাচন করলেন। সেই সফর দীর্ঘ 18 বছর ধরে চলেছিল, আর যা ছিল কবিতার কাছে ঈশ্বরের আশীর্বাদের মতো। কবিতা কৃষ্ণমূর্তি শুধু শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী ছিলেন তাই নয়, তিনি সমান দক্ষতা দেখিয়েছেন আধুনিক গান এবং চলচ্চিত্রের গানে। কবিতার সঙ্গীত জীবনে হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর এবং মান্না দের মতো কিংবদন্তিরা আশীর্বাদ হয়ে এসেছিলেন। তবে তার জীবনের সবথেকে বড় শক্তি ছিলেন তার দুই মা। এই দুই মায়ের স্নেহ, ভালোবাসা আর সাংস্কৃতিক ছোঁয়া তাকে গড়ে তুলেছিল এক অনন্য শিল্পী হিসাবে। এটি শুধু একজন গায়িকার জীবনের সফলতার গল্প নয়, দুটি ভাষা, দুটি সংস্কৃতির মেলবন্ধনের কাহিনীও বটে। কবিতা কৃষ্ণমূর্তির প্রতি আমাদের ভালোবাসা, আমাদের সম্মান এবং প্রণাম রইল। কেমন লাগলো প্রখ্যাত সঙ্গীত সাম্রাজ্ঞী কবিতা কৃষ্ণমূর্তিকে নিয়ে আজকের এই ভিডিও? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।